বর্তমানে দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে কুমিল্লা মির্জা আব্বাস। খুলনায় বিএনপির বিভাগীয় তারুণ্যের সমাবেশ ঘিরে তোড়জোড়। রাজশাহীতে আম পাড়া শুরু, চলতি মাসে বাজারে মিলবে গোপাল ভোগ, লক্ষণ ভোগ, ক্ষীর সাপাত। ভালো ফলনে খুশি চাষিরা। সাতক্ষীরায় মোড়কে উজার বাগদা চিংড়ির ঘের, মৌসুমের শুরুতে লোকসানে মালিকরা, রপ্তানি লক্ষ্যমাত্রা পূরণের শঙ্কা। স্বাগত এখন জনপদে, আপনাদের সঙ্গে আছি আমি তানজিলা খান মিম। দেশের সবচেয়ে মজবুত আরএফএল ল্যাডার, যা 6061 গ্রেড অ্যালুমিনিয়ামে তৈরি। শক্তিশালী এমএস ক্রসবার নিশ্চিত করে সর্বোচ্চ নিরাপত্তা। আরএফএল ল্যাডার। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বর্তমান সরকারের কাছে দেশ নিরাপদ নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বিকেলে কুমিল্লা শিল্পকলায় সদস্য সংগ্রহ অভিযান ও নবায়ন অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি কথা বলেন। এ সময় দেশের ভৌগোলিক অখণ্ডতার হুমকি মুখে বলেও উল্লেখ করেন তিনি। স্বাধীনতার সার্বভৌমত্ব নিরাপদ নয় এই সরকারের হাতে। আমি আবার বলছি, এই সরকারের হাতে আমার দেশের ভৌগোলিক অখণ্ডতা নিরাপদ নয়। এই সরকারের একজন মন্ত্রী বলেছে বাংলাদেশের মানচিত্র বদল হয়ে যেতে পারে। এই সরকারকেও সাবধান হতে হবে দেশের মানুষের স্বার্থ রক্ষার জন্য। আমি আবারও বলছি, কোনো পরিস্থিতিতেই এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের উপর হুমকি আসবে, যেই করিডোর দিয়ে আমরা এই করিডোরের বিরুদ্ধে অবস্থান নেব ইনশাআল্লাহ। সেন্ট মার্টিন বন্ধ করা হলো কেন? সাজেক যাওয়া বন্ধ করা হলো কেন? ডাবল মুরিং, আমাদের মুরিং পোর্ট, এইটা বিদেশি হাতে দেওয়ার পায়তারা চলছে কেন? ডিপি ওয়ার্ল্ডকে এটা দিয়ে দেওয়া হচ্ছে। আমি কথা বলার পরে কি বলবে জানেন? এগুলো একটা গাধা, বোকা, কিছুই বুঝে না। আমরা কিছুই বুঝি না। ডাবল মুরিংকে আরও উন্নত করা যায়। আমি বলতে চাই, যত উন্নত করা সম্ভব সেটা আমরাই করব, বিদেশি কোনো শক্তির প্রয়োজন নাই। শনিবার বিএনপির বিভাগীয় তারুণ্যের সমাবেশ ঘিরে খুলনায় চলছে তোড়জোড়। পোস্টার ব্যানারে ছেয়ে গেছে পুরো নগরী। খুলনা ও বরিশাল বিভাগের প্রতিটি জেলা উপজেলায় চলছে কর্মী সমাবেশ। দুই বিভাগের সমন্বয় করা এবারের তারুণ্যের সমাবেশ দেশবাসীর কাছে সর্ববৃহৎ জমায়েতের সাক্ষী হয়ে থাকবে বলে দাবি বিএনপি নেতাদের। তরিকুল ইসলামের প্রতিবেদন। তরুণদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে চট্টগ্রামের পর এবার খুলনায় আয়োজন করা হচ্ছে তারুণ্যের সমাবেশ। নগর জুড়ে বিএনপির রাজনৈতিক অঙ্গনে বইছে উৎসবের হাওয়া। কর্মসূচি ঘিরে দিনভর মাইকিং আর বিলবোর্ড টানানো হয়েছে বিভাগ জুড়ে। খুলনা ও বরিশাল বিভাগে উক্ত সমাবেশে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় খুলনা ও বরিশাল বিভাগের সমন্বয়ে 17 মে অনুষ্ঠিত হবে সমাবেশ। খুলনার শিববাড়ি মোড়ের জিয়া হল চত্বরে বিকেল 4টায় সমাবেশ আয়োজনে ব্যস্ত সময় পার করছেন দুই বিভাগের নেতাকর্মীরা। প্রতিদিনই চলছে কর্মী সমাবেশ। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের উপস্থিত থাকার কথা রয়েছে। সমাবেশ ঘিরে প্রতিটি কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোতে তরুণদের উৎসাহিত করা হচ্ছে বলে জানান ছাত্রনেতারা। খুলনার ইতিহাসে সর্ববৃহৎ একটি তারুণ্যের সমাবেশ আমরা খুলনাবাসী এবং বরিশালবাসী সমন্বয়ে বাংলাদেশের পুরো দেশবাসীকে আমরা উপহার দেব। এই আয়োজনকে স্বাগত জানাচ্ছে নগর ও জেলা বিএনপির নেতাকর্মীরা। সমাবেশ ঘিরে প্রতিদিন প্রস্তুতি সভা, লিফলেট বিতরণ, মিছিল ও প্রচারণায় অংশ নিচ্ছে খুলনা মহানগর ও জেলা বিএনপির নেতাকর্মীরা। বলছেন, তারুণ্যের ভবিষ্যৎ ভাবনা ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় এটি প্রথম কোনো রাজনৈতিক দল হিসেবে বিএনপির এক যুগান্তকারী কর্মসূচি। এই কর্মসূচি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অভিনব নেতৃত্ব এবং নির্দেশনায় উজ্জ্বল স্মারক। এই যে অপশক্তি, এই অপশক্তিকে বিতাড়িত করা যায়, অর্থাৎ মেধাভিত্তিক যে রাজনীতি, সেই রাজনীতির প্রতি কিন্তু আমরা আকর্ষণীয় করে তোলার জন্যই আমাদের এই ধরনের সমাবেশ। এই যে নতুন প্রজন্ম যে স্বপ্ন দেখিয়েছে,
সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে গেলে নতুন প্রজন্মের তাদের মতামত, তাদের ভোট, তাদের পরামর্শকে কাজে লাগিয়ে একটি আধুনিক, গণতান্ত্রিক, মানবিক, দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন রাষ্ট্র আমরা প্রতিষ্ঠা করতে চাই। তরুণদের এই মিলন মেলায় অংশ নিতে ইতিমধ্যে খুলনায় পৌঁছেছেন কেন্দ্রীয় শীর্ষ নেতারা। খুলনা মহানগরীর আবাসিক হোটেলগুলোতেও অগ্রিম বুকিং দেওয়া শেষ হয়েছে। এই সমাবেশ থেকেই তারুণ্যের রাজনীতির নতুন অধ্যায়ের সূচনা হবে, এমনটি প্রত্যাশা তৃণমূল নেতাকর্মীদের। তরিকুল ইসলাম, এখন খুলনা। ছাত্রদল নেতা শাহরিয়ার আলম শাম্য হত্যায় জড়িতদের বিচার দাবিতে দেশের বিভিন্ন জেলায় প্রতিবাদ কর্মসূচি পালন করছে জাতীয়তাবাদী ছাত্রদল। কালো ব্যাজ ধারণ করে ময়মনসিংহের আনন্দমোহন কলেজের সামনে অবস্থান কর্মসূচি পালন করে শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। ঘণ্টাব্যাপী এই কর্মসূচিতে পালন করা হয়। এই সময় ছাত্রদল নেতা শাহরিয়ার আলম শাম্য হত্যায় জড়িত সবাইকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। একইভাবে দেশের বিভিন্ন জেলায় প্রতিবাদ কর্মসূচি পালন করে ছাত্রদল। এ সময় হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়ে দ্রুত বিচারের দাবি জানান দলীয় নেতাকর্মীরা। আটে গুঁটে জাত দিয়ে রাজশাহীতে শুরু হয়েছে গাছ থেকে আম নামানো। এবছর স্বাদ ঘ্রাণে অনন্য হয়েছে আম, নেই কোনো রোগবালাই। এ মাসেই নামবে আরও সুস্বাদু গোপালভোগ, লক্ষণভোগ ও খিরসাপাত। ভালো ফলনে খুশি চাষিরা। নিরাপদ আম ভোক্তার কাছে পৌঁছে দিতে তৎপর স্থানীয় প্রশাসন। কৃষি বিভাগ বলছে এই বছর জেলা বাণিজ্য হবে অন্তত 1700 কোটি টাকার। সজীব আহমেদের ক্যামেরায় রাকিবুল হাসানের প্রতিবেদন। আমের পরিপক্কতায় প্রশাসন বেঁধেছে ক্যালেন্ডার, তবে প্রাকৃতিক ক্যালেন্ডার পাকপাখালি বলছে আম পেকেছে তারও আগে। গাছের নিচে পড়ে থাকা পাখিতে খাওয়া পরিপক্ক এ আমই তা জানান দিচ্ছে এসেছে টসটসে ফল নামানোর সময়। মধুফল আমের পরিপক্কতায় জাল ও লাঠি ঝুড়ি নিয়ে বাগানে আমের গাছিরা ঝোপায় আম নামিয়ে থরে থরে সাজাচ্ছেন খড়ের ওপর। আমের কষ শুকিয়ে রাখা হচ্ছে ক্যারেটে। বাগানে আটি ও গুটির গাছে আমে কোথাও হলুদাভ, কোথাও আবার সবুজে ধূসর। আজ গুটিজাত নামানো হলেও ব্যবসায়ীদের অধীর অপেক্ষা গোপাল, রানী পছন্দ, লক্ষণভোগ ও খিরসাপাত নিয়ে। এবছর আমের রংরূপ, ঘ্রাণ, স্বাদ মিলিয়ে খুশি কৃষক। তারা বলছেন এবারে আমের ফলন ভালো হয়েছে। পরিষ্কার আমে নেই কোনো রোগবালাই। গাছে আম আছে, মোটামুটি ভালো আছে। আমের ফলন এবার মোটামুটি ভালো, রং টং সুন্দর, কোনো গজব বালা হয়নি, তো এর জন্য আমটা সুন্দর আছে। এবার আম পাকা ধরেছে, তাই নামানি শুরু করেছি। আমের রং মোটামুটি এবারকার বছরে ভালো। গতবারের চেয়ে আম এবার বেশি। আম আপনার 20-30 ক্যারেট হচ্ছে একটা গাছে, বড় গাছে 20-30 ক্যারেট, ছোট গাছে কম। হ্যাঁ, এবার জান ভরে যাচ্ছে আপনার আমে। আগ্রহ থাকে আপনার গোপালভোগ, হিমসাগর, নেংরা, মানে এরকম ধরনের আরো অনেক ধরনের আম আছে যার যেটা পছন্দ। বাগান থেকে নামানো আম বাজারজাত করা হলেও এখন পর্যন্ত বাইরের পাইকাররা নেই হাটে। এছাড়া ক্রেতাশূন্য বাজারে দাম নিয়ে তৈরি হয়েছে হতাশা। তো প্রথম শুরু হয়েছে, এখন বেচা কিনা কম, পার্টিও কম আসতেছে। এখন আসলে ব্যাপারে যদি না নামে তাহলে এই আমগুলো আসলে কৃষকের যে খরচ এটা উঠবে না। স্থানীয় প্রশাসন বলছে চলতি বছর জেলায় এই খাতে বাণিজ্য হবে অন্তত 1700 কোটি টাকার। ভোক্তা পর্যায়ে পরিপক্ক ও বিষমুক্ত আম পৌঁছে দেওয়ার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমাদের আমটি যেন নিরাপদ থাকে, ভালো থাকে, এবং গাছে যে অবস্থায় আমরা আম আজকে পাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন, এটি যেন সঠিক আম আমরা মানুষের সামনে উপস্থাপন করতে পারি। সেজন্যই কিন্তু ম্যাঙ্গো ক্যালেন্ডার করা, যাতে অপরিপক্ক আম বাইরে এনে পাকিয়ে তারপর জনসাধারণের কাছে পৌঁছে দেওয়া যেন না হয়। চলতি মৌসুমে জেলায় 19,603 হেক্টর জমিতে আমের উৎপাদন লক্ষ্য 2,60,000 টন। রাকিবুল হাসান, এখন রাজশাহী। সাতক্ষীরায় বেশিরভাগ ঘেরে হঠাৎ করে মারা যাচ্ছে বাগদা চিংড়ি। এতে মৌসুমের শুরুতেই বড় অঙ্কের লোকসানের মুখে বাগদা চাষিরা। এতে চলতি বছর বাগদা চিংড়ি উৎপাদন ও রপ্তানির লক্ষ্যমাত্রা পূরণ নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। বিস্তারিত প্রতিবেদনে। সাতক্ষীরার বিস্তীর্ণ এলাকার ঘেরে চাষ হয় বাগদা, গলদা, হরিণা, চাকাসহ বিভিন্ন প্রজাতির চিংড়ি। চলতি বছর বাগদা চিংড়িতে মড়ক দেখা দেয়ায় কাঙ্ক্ষিত উৎপাদন নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার শ্রীকলা গ্রামের চিংড়ি চাষি মনিরুল ইসলাম চলতি বছর 7.5 বিঘা ঘেরে চাষ করেছেন বাগদা চিংড়ি। গত মৌসুমে একই জমিতে বিপুল পরিমাণ উৎপাদন হলেও এবার মড়ক দেখা দেয়ায় দিশেহারা তিনি। ভাইরাস লেগে ঘেরে ফুল মাঠ,
এবছর প্রায় 2-3 লাখ টাকা লস হবে। শুধু মনিরুল ইসলাম নয়, একই অবস্থা জেলার অধিকাংশ ঘেরের। মড়ক রোগে মরে যাচ্ছে 70% চিংড়ি, যাতে বড় অঙ্কের আর্থিক ক্ষতিতে চাষিরা। তারা বলছেন, রোগ ঠেকাতে বিভিন্ন ওষুধ ব্যবহার করেও মিলছে না প্রতিকার। অন্তত 8 থেকে 9 কেজি মাছ পড়ার কথা, সেখানে সকালে এসে দেখতেছি যে 400 গ্রাম 500 গ্রাম মাছ পড়তেছে। তার ভিতরতে সেই 500 গ্রামের ভেতর থেকে 300 গ্রাম 400 গ্রাম হচ্ছে মরে লাল হয়ে গেছে, সেগুলো বেচার উপযোগী নয়। কোনো মাছই হচ্ছে না, সব ঘেরেই মাছ মারা যাচ্ছে। ক্ষতিগ্রস্ত কিছু ঘের পরিদর্শন করে চাষিদের পানি ও মাটি পরীক্ষা করে মাছ ছাড়ার পরামর্শ দিচ্ছেন মৎস্য কর্মকর্তারা। কোনো একটা সিঙ্গেল ঘেরে যদি রোগের প্রাদুর্ভাব হয়ে যায়, সেক্ষেত্রে সেই পানি যখন সে ক্যানেলে রিলিজ করে, ক্যানেল থেকে নদীতে যায়, নদী থেকে আবার অন্য আরেকজন যে ঘেরে পানি উঠাচ্ছে তার ঘেরে কিন্তু এর সাথে সাথে ওই ভাইরাস যুক্ত পানি তার মধ্যে প্রবেশ করতেছে। এই বছর আমরা আশা করছি যে এই প্রোডাকশনটা আরও বাড়বে, যেহেতু ক্লাস্টার পদ্ধতিতে যারা চাষ করে তারা এবারও আবার স্টক করবে। সরকারি হিসেবে জেলায় 65,536 হেক্টর জমিতে বাগদা চিংড়ির ঘেরের সংখ্যা 54,935টি। চিংড়ির মড়ক প্রতিরোধে এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে একদিকে যেমন আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন চিংড়ি চাষিরা, ঠিক তেমনি প্রভাব পড়বে চিংড়ি রপ্তানিতে। আহসান রাজীব, এখন সাতক্ষীরা। ফ্যাসিবাদের দোসরদের বিরুদ্ধে জিরো টলারেন্সের ঘোষণা দিয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য ডক্টর মোহাম্মদ তৌফিক আলম। দুপুর 2:30টার দিকে বিশ্ববিদ্যালয়ে যোগদানের পর নতুন উপাচার্য এই হুঁশিয়ারি দেন। বৃহস্পতিবার দুপুর 2টার দিকে বিশ্ববিদ্যালয়ে এসে পৌঁছান অন্তর্বর্তী উপাচার্য। এ সময় তাকে স্বাগত জানান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা। পরে তার উপস্থিতিতেই খোলা হয় প্রশাসনিক ভবনের বন্ধ থাকা তালা। নিজ কার্যালয়ে শুভেচ্ছা বিনিময়ের সময় ডক্টর মোহাম্মদ তৌফিক আলম বলেন, সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুত সমাধানের ব্যবস্থা নিতে হবে। এরপর ছাত্র প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেন অন্তর্বর্তী ভিসি। এর আগে গেল 13 মে রাতে আন্দোলনের মুখে উপাচার্য পদ থেকে অব্যাহতি দেওয়া হয় প্রফেসর ডক্টর সুচিতা শারমিনকে। যতটা ডিপার্টমেন্ট আছে, প্রতিটা ডিপার্টমেন্টের যে সিআর এবং এসিআর আছে, এদেরকে নিয়ে প্রায় 250-300 জন মতো হবে। এদেরকে নিয়ে এবং শিক্ষকদের নিয়ে একটা মিটিং করব। সমস্যা যদি আইডেন্টিফাই করা যায়, সমাধান হবেই। ফ্যাসিস্টের দোষর আছে কি আছে না সে ব্যাপারে আমি এখনো জানি না, সে ব্যাপারে তখন পদক্ষেপ নিব এবং আমি এ ব্যাপারে জিরো টলারেন্স থাকবে আমার। চট্টগ্রামের প্রাইম মুভার ট্রেইলার চালক ও শ্রমিকদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ধর্মঘট পালন করছে শ্রমিকরা। সকাল থেকে এই কর্মবিরতি পালন করে বন্দরে রপ্তানি পণ্যবাহী কন্টেইনার পরিবহন শ্রমিকরা। চলমান ধর্মঘটের কারণে ভোর 6টা থেকে চট্টগ্রাম বন্দরে বন্ধ থাকে কন্টেইনার পরিবহন। এতে রপ্তানি পণ্যের শিপমেন্ট ব্যাহত হচ্ছে এবং ডিপোগামী আমদানি পণ্য ডেলিভারি বন্ধ রয়েছে। আন্দোলনকারীরা জানান, মঙ্গলবার রাতে প্রাইম মুভার ট্রেইলার চালক ও শ্রমিক ইউনিয়নের সভাপতি সহ 2 শ্রমিককে সাগরিকার এলাকায় ধরে নিয়ে মারধর করে সন্ত্রাসীরা। এই ঘটনায় জড়িতদের আইনের আওতায় না আনলে ধর্মঘট চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় সংগঠনটি। এদিকে শ্রমিক ইউনিয়নের সাথে বন্দর জোনের ডিসির দফায় দফায় বৈঠকেও মেলেনি সুরাহা। টাঙ্গাইলে ধানের বাম্পার ফলন হলেও ন্যায্য মূল্য না পাওয়ায় হতাশ কৃষক। উৎপাদন খরচ মিটিয়ে শূন্যের কোটায় লাভের অঙ্ক। অন্যদিকে নানা জটিলতায় সরকার নির্ধারিত দরে ধান বিক্রি করতে পারছেন না বেশিরভাগ কৃষক। বাধ্য হয়ে মধ্যস্বত্বভোগী ও ফরিয়াদের কাছে কম দামে বিক্রি হচ্ছে ধান। এতে ধান চাষে আগ্রহ হারাচ্ছেন প্রান্তিক চাষিরা। কাউসার আহমেদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। টাঙ্গাইল সদরের ধরের বাড়ি গ্রামের প্রান্তিক কৃষক আব্দুল আওয়াল চলতি মৌসুমে ৪৫% জমি বর্গা নিয়ে বোরো ধানের চাষ করেছেন। চড়া উৎপাদন খরচের এই সময়ে বর্তমান বাজার দরে ধান বিক্রি করে লোকসানের কথা জানান তিনি। যদি কিনা না খাওয়ান লাগে, এই জন্য আমি ক্ষেতের আবাদ করি, তা নাহলে আবাদ করার লাভ নাই, লস। আগের তুলনায় হাল চাষে বেড়েছে খরচ, এছাড়া কীটনাশক ও সারের দামও বাড়তি, তার উপর রয়েছে শ্রমিকের মজুরি। সব মিলিয়ে উৎপাদন ব্যয় বেড়েছে। তবে সেই তুলনায় ধানের দাম পাচ্ছেন না কৃষকরা। ধান উৎপাদন লাভজনক করতে সরাসরি ও সহজ পদ্ধতিতে প্রান্তিক কৃষকদের কাছ থেকে ধান কেনার ব্যবস্থা করার দাবি তাদের। সব মিলাই দেখা যাচ্ছে প্রতি বছরই আমাদের ধান উৎপাদন করতে লসই হয়, লাভ হয় না। খরচা দেওয়াটা একটু আমাদের পক্ষে একটু অসুবিধা হইতো দেখে এই জন্য নিজেরাই কইরা রইছি। কৃষি গবেষকরা বলছেন, দেশের বৃহৎ মানুষের
খাদ্যাভ্যাস ভাতের চাহিদা মেটাতে হলে আমদানি নির্ভরতায় তা সম্ভব নয়। এজন্য উৎপাদন ব্যবস্থায় সহজ যান্ত্রিকীকরণ ও ধানের মূল্যবৃদ্ধিতে মনোযোগ দেওয়া জরুরি। আমাদের প্রথাগত যে কৃষি ব্যবস্থা সেইখান থেকে আমাদের আধুনিক কৃষি ব্যবস্থা, বিশেষ করে যদি বলি মেশিনাইজেশনের মধ্যে যদি আমরা এটাকে নিয়ে আসতে পারি, হ্যাঁ, সেক্ষেত্রে আমাদের এই কৃষকরা উপকৃত হবে। চলতি মৌসুমে জেলায় 1,76,145 হেক্টর জমিতে ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। এখন টাঙ্গাইল। শেষ করছি এখন জনপদে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.টিভি, ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন, এছাড়া ইউটিউবে দেখুন youtube.com/c/echontv।